রামের নামে ভক্তি, রামের ধুনি দিয়ে ভোট চাওয়া আর খোদ রামের ঘরে পরিকল্পিত মেঘা ডাকাতি। ভাবা যায় যে রাম মন্দিরের জন্য দেশের কোটি কোটি মানুষ নিজেদের রক্ত জল করা টাকা, নিজেদের শেষ সম্বলটুকু দান করলেন, সেখানেই ঘটে গেল শতাব্দীর অন্যতম বড় লুট। আর লুটেরারা কারা? যাদের কাঁধে ছিল স্বয়ং রামলালার পাহারার দায়িত্ব। সবচেয়ে মারাত্মক বিষয় কি জানেন? নিচুতলার চুনোপুটিরা আজ জেলের ঘানি টানছে, আর আসল রাঘব বোয়ালেরা বুক ফুলিয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে। শুধু একটা ইস্তফার কাগজ ছুড়ে দিয়েই কি ধামাচাপা দেওয়া যাবে এই মহাদুর্নীতি? কড়া নিরাপত্তার ঘেরাটো পেরিয়ে কিভাবে হাপিস হলো কোটি কোটি টাকা আর কিলো কিলো সোনার রূপো? আজকে আমরা ফাঁস করব রাম মন্দিরের অন্দরের সেই অন্ধকার সত্য। আসল গ্যাং কারা, কারা বাঁচাচ্ছে এই রাঘব বোয়ালদের? আজ মুখোশ খুলবে। নমস্কার, আমি স্নেহা মুখার্জি, আর আপনারা দৈনিক সংবাদ অনলাইনে দেখছেন খবরের পেছনের খবর। যাদের থাকার কথা ছিল জেলে, তারাই আজ বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন। একে কি আপনারা বিচার বলবেন? চুনোপুটিরা জেলের ঘানি টানবে আর রাঘব বোয়ালরা পার পেয়ে যাবে? এই কি নেই বিচার? অভিযুক্ত ব্যক্তি শুধু একটা ইস্তফাপত্র ছুড়ে দিয়েই নিজের পিঠ বাজাবে? যে লোকটা চুরি ধরিয়ে দিল তাকেই কিনা ধরা হলো, আর আসল চোর অধরা। ভক্তের ভক্তি লুট হয়ে গেল, লুটেরা ইস্তফা দিয়ে বহাল তবিয়েতে বাড়ি চলে গেল। একজন গরিব বৃদ্ধা তার পেনশনের টাকা থেকে যে 1 টাকা রামের নামে দান করেছিলেন, সেটাও লুট হয়ে গেল। একে কি বিচার বলে? আসলে ঠিক সেটাই ঘটলো, যেটার ভয় আমরা পাচ্ছিলাম। দুদিন আগেই তো আমি আপনাদের সাবধান করেছিলাম। সরকার ঠিক সেই কাজটাই করলো, যেটা তাদের একদমই করা উচিত হয়নি। শুধু লোক দেখানো একটা তদন্তের নাটক হলো। সব ডিটেইলে আসছে। 26 জুন সকালবেলা উত্তরপ্রদেশের তথ্য দপ্তরের ডিরেক্টর সবাইকে ফলাও করে জানালেন, রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের সাধারণ সম্পাদক, রাম মন্দিরের অঘোষিত কর্ণধার, একাধারে বিশ্ব হিন্দু পরিষদের সহসভাপতি চম্পত রায় নাকি ইস্তফা দিয়েছেন। কিন্তু দুপুর গড়াতে না গড়াতেই গল্পে এলো নতুন মোড়। চম্পত রায়ের ঘনিষ্ঠ গোপাল রাও বললেন, কই, ইস্তফার তো কোনো খবর নেই। রামের নাম ভাঙিয়ে যারা খায়, তারাই রামের নামে মিথ্যে খবর রটায়, ক্রেডিট নেওয়ার জন্য আবির উড়ায়। আর যারা ন্যায়ের আশায় বসে আছে, তারা হতবাক হয়ে দেখে এই সার্কাস। ধরুন কোনো অফিসে চুরি হলো, পিয়ন থেকে শুরু করে অপরতলার বস সবার নাম জড়ালো, পুলিশ এলো, তদন্ত হলো, কিন্তু শেষে জেলে গেল কারা? ওই নিচুতলার 3-4 জন সামান্য কর্মচারী, যারা বছরের পর বছর ধরে অফিসটাকে ভেতর থেকে ফোকলা করে দিল। তারা চুপচাপ একটা ইস্তফাপত্র দিয়ে সসম্মানে বেরিয়ে গেল। আপনারা একে বিচার বলবেন? এটাই ন্যায় বিচার? অযোধ্যায় রাম মন্দিরে প্রণামী চুরি কাণ্ডে পুলিশের গ্রেফতারি আবারও দেশের মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, এই দেশে বড় লোকেরা যদি চুরিতে হাত পাকায়, তবে তাদের কেশাগ্র কেউ ছুঁতে পারে না। এর থেকেও রহস্যের কথা কি জানেন? রাম মন্দির ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় নাকি ইস্তফা দিয়েছেন। কারা বলছে? ওই যে গোপন সূত্র। কোনো সরকারি বা আনুষ্ঠানিক প্রেস বিবৃতি কিন্তু নেই। আচ্ছা, চম্পত ইস্তফাটা কবে দিলেন? গতকাল দিয়েছেন নাকি 3 দিন আগে? সেই ইস্তফার চিঠিটা সাংবাদিকদের ডেকে প্রকাশ্যে আনা হলো না কেন? প্রতিটি সংবাদপত্র উল্টে দেখুন, সব জায়গাতেই খবর হলো জনৈক সূত্রের, কোথাও কোনো অফিসিয়াল বক্তব্য নেই। কি আশ্চর্য! আমরা কোথায় চলেছি? এত লুকোচুরিটা কিসের? অন্ধকার গলিপথ খোঁজার এই মরিয়া চেষ্টা কেন? রামের অযোধ্যায় কি এখন প্রকাশ্যে কথা বলার ওপর অলিখিত নিষেধাজ্ঞা বসেছে? তবে কি ওই গোপন সূত্ররাই নানা রকম খবর লিক করে চলেছে? 8 জনের বিরুদ্ধে এফআইআর হলো, কে জানালো? ওই সূত্র। তাদের গ্রেপ্তার আর জেরার খবর, সেটাও এলো ওই সূত্র মারফতেই। এই এফআইআর নিয়েও কিন্তু বিস্তর প্রশ্ন উঠছে। যে 8 জনের নাম তালিকায় রয়েছে, তাদের বাবার নাম নেই, ঠিকানা নেই, অথচ লোকগুলো দিনের পর দিন মন্দির ট্রাস্টের দিব্যি কাজ করে যাচ্ছিল। এই প্রশ্নগুলোর উত্তরটা দেবে কে? উত্তর তো তখনই মিলবে যখন কেউ একটা প্রেস কনফারেন্স করবে। যে ট্রাস্টের ঘাড়ে রাম মন্দির সামলানোর মতো পবিত্র দায়িত্ব, তাদের এত ভয় কিসের? ইস্তফা কি এভাবে দেওয়া হয়? কাল যদি খবরটা মিথ্যে প্রমাণিত হয়, দায় কে নেবে? ট্রাস্টকেই নিতে হবে। এর চেয়ে বড় পতন আর কি হতে পারে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন প্রেস কনফারেন্স করেন, এখন দেখছি রাম মন্দির ট্রাস্টও ঠিক সেই রাস্তাতেই হাঁটছে। চম্পতদের ইস্তফা কি আদৌ মঞ্জুর হয়েছে, তারও কোনো খবর নেই। সূত্র বলছে ট্রাস্টের আগামী বৈঠকে নাকি ফয়সলা হবে। সেই বৈঠক কবে, কেউ জানে না। 7 জুন মন্দিরের চুরির ঘটনা প্রথম সামনে এলো। চম্পত রায় যদি ওই দিনই পদত্যাগ করতেন, অন্তত নৈতিকতার একটা রং থাকতো। 13 জুন সিট তৈরি হলো, তখনও যদি ইস্তফাটা দিয়ে দিতেন, অন্তত কিছুটা মর্যাদা তো বাঁচত। 25 জুন এফআইআর দায়ের হলো, তারপর টিভিতে ব্রেকিং নিউজ এলো, চম্পত রায় ইস্তফা দিয়েছে। সহজ প্রশ্ন, অফিসিয়ালি খবরটা দিল কে?
রাম মন্দিরের প্রণামী চুরি তদন্তে যে মেগা নাটক চলছে তা আগে থেকেই লেখা স্ক্রিপ্ট অনুযায়ী চলছে। এসআইটির প্রাথমিক রিপোর্ট এলো ট্রাস্টের সদস্য কৃষ্ণ মোহনের অভিযোগে। এফআইআর দায়ের হলো, আর তারপর ঠিক তাই ঘটলো যা আমি আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম। পুলিশ গ্রেফতার করলো 8 জনকে, কিন্তু এই তালিকায় কি রাঘব বোয়ালদের নাম আছে? একটাও না। এফআইআর এর নেই চম্পত রায়, নেই অনিল মিশ্র, নেই গোপাল রাও, আছে শুধু সেই 8 জন যারা বলির পাঁঠা। ট্রাস্টের দায়ের করা এফআইআর এর ভিত্তিতেই তদন্ত হচ্ছে। এর চেয়ে আশ্চর্যের কিছু আছে? যে 8 জনকে গ্রেফতার করা হয়েছে তারা সবাই প্রণামীর টাকা গোনার দায়িত্বে ছিলেন অথবা ট্রাস্টের কর্তা ব্যক্তিদের গাড়ি চালাতেন। ভাবুন তো, রাঘব বোয়ালদের যদি যোগ না থাকে তাহলে প্রণামী যারা গোনেন তাদের পক্ষে কি কোটি কোটি টাকা সরানো সম্ভব? রূপোর ইট সোনার গয়না সরানো সম্ভব কি? চলুন দেখি ধৃত এই 8 জন কারা এবং তাদের কীর্তি কি। প্রথমে যার নাম সামনে আসছে, রাম শঙ্কর যাদব ওরফে টিনু যাদব। সে কে? চম্পত রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ড্রাইভার। দানপাত্র দেখাশোনা করা আর সেই টাকা বেসমেন্টে পৌঁছে দেওয়ার দায়িত্ব নাকি তার উপরে ছিল। অভিযোগ, টিনু কোটি কোটি টাকা চুরি করেছে আর সেই টাকা দিয়ে অযোধ্যায় সম্পত্তি কিনেছে। উত্তরাখণ্ডের পাহাড়ে হোটেল রিসোর্ট বানিয়ে ব্যবসা ফেদে বসেছে। দ্বিতীয় যে নাম স্ক্রিনে আসছে সে হলো অনুকল্প মিশ্র। নোট গোনার সময় সে নাকি কাউন্টিং রুমে থাকতো। চুরি করা টাকা গয়না নিয়ে সে নাকি সোজা মন্দিরের শৌচাগারে লুকিয়ে রাখতো। ভক্তরা যে টাকা পরম শ্রদ্ধায় রামের পায়ে ঠেকিয়ে দান করেন সেই টাকা এদের কাছে বাথরুমের লুকোচুরির সামগ্রী। তৃতীয় যে নাম আসছে, লবকুশ মিশ্র, এও কাউন্টিং স্টাফ। টাকা চুরি করেছে, সম্পত্তি করেছে। পুলিশের তল্লাশিতে ওর বাড়ি থেকে 1 লক্ষ টাকা উদ্ধার হয়েছে। তারপর যার নাম আসছে সুভাষ চন্দ্র শ্রীবাস্তব, ক্যাশ কাউন্টিং স্টাফে ইনচার্জ। করুণেশ পান্ডে দানপাত্র থেকে টাকা কাউন্টিং রুমে নিয়ে আসতো। এখানেও জালিয়াতি। চুরির টাকায় অযোধ্যা ও সংলগ্ন এলাকায় জমি কিনেছে। তারপর আসছে মনীষ যাদবের নাম, তিনিও ছিলেন কাউন্টিং স্টাফ, আর এর বাড়ি থেকে উদ্ধার হয়েছে 6 লক্ষ টাকা। অবিনাশ শুক্লা টাকা পরিবহন ও গণনার কাজে যুক্ত ছিল, প্রচুর সম্পত্তি কিনেছে অযোধ্যায়। রমাশঙ্কর মিশ্র এও কাউন্টিং রুমে টাকা আনার দায়িত্বে ছিল আর নজরদারি করতো। তার বিরুদ্ধে অভিযোগ কি লেগেছে? টাকা সরানোর খেলায় এও যুক্ত ছিল। 8 জনের নাম বললাম তো, এবার বলি এফআইআর এ চম্পত রায়ের নামটাই নেই। সিটের তদন্তে উঠে এসেছে মন্দিরের অনুদান গোনার সময়ে কখনো সিসিটিভি বন্ধ রাখা হয়েছে, কখনো সঙ্গীকে চুরিতে সাহায্য করতে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়ছেন কোনো সেবাদার। সুযোগ বুঝে জামা কাপড়ে নোটের তাড়া গুঁজেছেন সঙ্গী। টাকা লুকোতে ব্যবহার করা হয়েছে মন্দিরের শৌচাগার। ভাবা যায়, ভক্তদের পরম শ্রদ্ধার প্রণামী জমা হয়েছে শৌচাগারে। শিবসেনা উদ্ভবপন্থীর সাংসদ সঞ্জয় রাউত মিডিয়ার সামনে বললেন, আসল অপরাধীরা এখনো রাম মন্দির ট্রাস্টে বসে রয়েছে। শিবসেনা 4 কেজি রূপোর ইট মন্দিরে দান করেছিল। উদ্ধব ঠাকরে 1 কোটি টাকা অনুদান দিয়েছিলেন, এখনো তার রসিদ মেলেনি। সঞ্জয় রাউত অভিযোগ করেন, রাম মন্দির থেকে চুরি করা 2000 কোটি টাকা দিয়ে তৃণমূল ও শ্রী উদ্ভবের শিবসেনার সাংসদদের ভাঙানো হয়েছে। मुख्य गुनहगार है वो तो बाहर है, वो आप भी उस ट्रस्ट पे काम कर रहे हैं ना। चोरी का पैसा वो आप मंदिर में चोरी करते हो, हिंदुत्ववादी लोग हैं आप, अपने आप को मानते हो। आप मंदिर की दान पेटी चुराते हो, लाखों करोड़ रुपया चुराते हो, वो पैसा राजनीति में आता है और उसी पैसे से आप सांसद विधायक खरीद लेते हो, पार्टियां तोड़ते हो। वही राम मंदिर के 2000 करोड़ आप लोगों ने जो चोरी की है उसी पैसे से आपने आपके सांसद तोड़े, तृणमूल के सांसद तोड़े, विधायक तोड़े, शिवसेना के जो 6 सांसद तोड़े, वो राम मंदिर का ही लूटा हुआ पैसा है। এবার একটা প্রশ্ন করি, মন্দিরের প্রণামী লুটের খবর প্রথম যেদিন বাইরে ফাঁস হলো বা ফাঁস করা হলো তখন চম্পত রায় কি করলেন? তিনি সোজা ব্যাপারে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেন। হাত ঝেড়ে বলে দিলেন, আরে উল্লেখ করার মতো তো কিছুই হয়নি। কিন্তু আসল পর্দা ফাঁস করলো অভিষেক উপাধ্যায়ের ইউটিউব চ্যানেল। সেখানেই প্রথম মুখ খুললেন মন্দিরের প্রাক্তন হিসেব রক্ষক মহিপাল সিং। তিনি দাবি করলেন, মন্দির নির্মাণের কাজ শেষ হওয়ার আগে থেকেই এই চুরির খেলা শুরু হয়ে গিয়েছিল। আর যখন তিনি খোদ চম্পত রায় এবং অন্যান্য কর্তাদের কাছে এই চুরির অভিযোগ জানান তখন কি হলো জানেন? চোরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, উল্টে মহিপাল সিংকেই তার পদ থেকে ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হলো। অভিষেক উপাধ্যায় এই খবরটা ব্রেক করার পর উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব এটি নিয়ে টুইট করেন, আর ব্যাস, প্রণামী চুরির এই খবর ভারতীয় রাজনীতিতে একেবারে দাবানলের মতো ছড়িয়ে পড়ল।
আসলে মন্দিরে সবকিছু কন্ট্রোল করেছে সংঘের শাখা সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ। সবার উপর নজরদারির দায়িত্বে আরএসএস সেবাদারদের দ্বারাই নিয়োগ করেছে কেন্দ্রীয় যার সরকার উত্তরপ্রদেশ ও তার প্রধানমন্ত্রীর দপ্তরের প্রাক্তন কর্তা রাম মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র খোদ চম্পতকে ছাড়পত্র দিয়ে রেখেছেন। ফলে শেষ পর্যন্ত কত দূর কি হবে দেশের 115 কোটি হিন্দুর আস্থার স্বয়ং রাম জানেন। এবার প্রশ্ন হলো, এই চম্পত রায়টাকে 1975 সালে জরুরি অবস্থার সময় তাকে গ্রেফতার করা হয়, 18 মাস জেলেও কাটান। 1990-এর দশকের শুরু থেকে তিনি অযোধ্যা আন্দোলনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে পড়েন। অযোধ্যার জমি জমা এবং ঐতিহাসিক রেকর্ড সম্পর্কে তার নাকি এতটাই অগাধ জ্ঞান যে লোকে তাকে অযোধ্যার এনসাইক্লোপিডিয়া বলে। 2018 সালে তাকে বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক সহসভাপতি করা হয়। সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পর 2020 সালের ফেব্রুয়ারিতে চম্পতকে সরাসরি রাম মন্দির ট্রাস্টের সাধারণ সম্পাদক পদে বসানো হয়। সেই থেকে তিনি মন্দির নির্মাণের অঘোষিত কর্ণধার হয়ে ওঠেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, চম্পত রায়ের বিরুদ্ধে কোনো একজন ব্যক্তি নয়, একাধিক মানুষ অভিযোগ তুলেছেন। সবচেয়ে বড় ব্যাপার, বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক সভাপতি আলোক কুমার ক্যামেরার সামনে সরাসরি চম্পতের ভূমিকা নিয়ে তদন্তের দাবি তুলেছেন। তিনি অভিযোগ করেছেন, মন্দিরে টাকা গোনার যে পিরামিড তৈরি হয়েছিল তার একেবারে চূড়ায় বসে আছেন এই ভদ্রলোক। তার ঠিক নিচেই কাজ করত সুভাষ শ্রীবাস্তব, যাকে পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে। সুভাষ ছিল ওই টাকা গোনা কর্মীদের বস। এমনকি মন্দির নির্মাণের সময় 40% কমিশন খাওয়ারও গুরুতর অভিযোগ উঠেছে। সবচেয়ে বড় চমকটা শুনবেন, যে 8জনকে পুলিশ গ্রেফতার করেছে তাদের মধ্যে লব কুশ আর অনুকল্প, এই দুজন খোদ মন্দিরে অছি পরিষদের সদস্য অনিল মিশ্রের আত্মীয়। এত কিছুর পরও এখানে অনিল মিশ্রের টিকিও কেউ ছুতে পারল না। আর এই তালিকার 3 নম্বর রাঘব বোয়াল হলেন গোপাল রাও। তাহলে তো এই প্রশ্ন উঠবে, এসআইটির এই এত তদন্ত, এত খাটাখাটনি কি শুধুই লোক দেখানো ছিল? এই গোটা পুলিশি অ্যাকশন কি আগে থেকে লেখা কোনো স্ক্রিপ্টের অংশ? যোগী সরকারকে সত্যি দুধ আর জল আলাদা করে আসল সত্যটা সামনে আনতে চেয়েছিল? আচ্ছা, সেই সিন্ধি সমাজের কি হবে? তারা যে 200টি রূপোর ইট দান করেছিলেন, তার রশিদাত পর্যন্ত কেন দেওয়া হলো না? এর দায় তো চম্পত রায়ের উপরই বর্তায়। কাক ভূষণ্ডি নিয়ে যে বিভ্রান্তি তৈরি হলো, তার জন্যই বা কাকে কান করায় তুলবেন? রাঘব বোয়ালদের পার পাইয়ে দেওয়া মানে সেই বৃদ্ধা মায়ের সঙ্গে অবিচার করা, যিনি তার সামান্য পেনশন থেকে রামলালার জন্য 1টি টাকা দান করেছিলেন। অবিচার হবে সেই সাধারণ দোকানদারদের সঙ্গে, যিনি দিনের প্রথম রোজগারের টাকাটা শ্রীরামের চরণে অর্পণ করেছিলেন। অবিচার হবে সেই ছোট্ট শিশুটির সঙ্গে, যে তার মাটির ভাঁড় ভেঙে জমানো কয়েনগুলো রামলালার চরণে দান করেছিল। অবিচার হবে সেই বাবার সঙ্গে, যিনি মেয়ের বিয়ের জন্য রাখা সোনার কঙ্কন হাসি মুখে মন্দিরে দান করে দিয়েছিলেন। ব্যাংকের হাজার হাজার কোটি টাকা মেরে দিয়ে দিব্যি বিদেশে গিয়ে বসে থাকা যায়, সাধারণ মানুষকে ঠকিয়ে বুক ফুলিয়ে ঘোরাতো যায়। আর এখন দেখা যাচ্ছে রাম ভক্তদের পবিত্র ভক্তি লুট করলেও অনায়াসে বেঁচে ফেরা যায়। অযোধ্যায় লক্ষ লক্ষ ঘিয়ের প্রদীপ জ্বালালেই শ্রীরাম খুশি হবেন না। রাম খুশি হবেন তখনই যখন তার মন্দিরে তার আশেপাশে চরিত্রবান, নীতিবান এবং মর্যাদাপূর্ণ ভক্তদের তিনি দেখতে পাবেন। হাজার হাজার সিসিটিভি ক্যামেরা, তার মাঝখান দিয়ে দিনের পর দিন কোটি কোটি নগদ টাকা, কিলো কিলো সোনার উপর নিয়ে লোকজন একেবারে বুক ফুলিয়ে বেরিয়ে গেল। মন্দিরের নিরাপত্তায় কারা আছে জানেন? কেন্দ্রীয় এজেন্সি উত্তরপ্রদেশ পুলিশ, তার সঙ্গে একটা প্রাইভেট এজেন্সিও। যখন এসআইএস নামের এই বেসরকারি সিকিউরিটি কোম্পানিতে মন্দিরের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হলো, তখন তাদের শেয়ারের দাম হো হো করে বেড়েছিল। মানি কন্ট্রোলের রিপোর্ট বলছে 2023 থেকে 24 সালে এসআইএস এর শেয়ার প্রায় 38% লাফিয়ে বাড়ে। 2022 সালের মে মাস থেকে, অর্থাৎ মন্দির তৈরির সময় থেকে তাদের নিরাপত্তারক্ষীরা সেখানে মোতায়েন ছিল। সেই এসআইএস কোম্পানির প্রতিষ্ঠাতা রবীন্দ্র কিশোর সিনহা হলেন বিজেপির প্রাক্তন রাজ্যসভার সাংসদ। অর্থাৎ নিরাপত্তার দায়িত্ব পেল নিজের লোক, আর তারপরও মন্দিরে এমন মেগা ডাকাতি হয়ে গেল। সবশেষে প্রশ্ন, মোদী কি চম্পত রায়কে এবার বলির পাঁঠা করতে রাজি হবেন? যোগী কি চম্পত রায়ের গায়ে হাত দেওয়ার সাহস দেখাবেন, নাকি ওই প্রকাশ্যে না আনা ইস্তফাপত্র দিয়ে চম্পত রায় সসম্মানে পার পেয়ে যাবেন? 8 মাস বাদে উত্তরপ্রদেশের নির্বাচন, অনেক কিছুই নির্ভর করছে এই তদন্তের উপর। রাম মন্দিরের সোনার উপর টাকার এমন ডাকাতি হয়ে গেল, অথচ তার পেছনে কোনো টুকরে টুকরে গ্যাং নেই, এটা হতে পারে? কোনো সর্দার নেই, এটা হতে পারে? রাম মন্দিরে যদি ডাকাতি হয়েই যায়, তবে আর ভরসা করার জায়গাটা রইল কোথায়? তবে তো সর্বত্রই ভয়। ভাবুন, আরো গভীরে গিয়ে ভাবুন। আর হ্যাঁ,
প্রশ্ন করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।